আজকের ক্লাসে আমরা টপ 15 কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব। ওকে, মিক্সড এমসিকিউজ প্র্যাকটিস করছি আমরা। আজকে ডে 2 হচ্ছে। আর আজকের ক্লাসে আমরা কোন কোন ইউনিট থেকে কোয়েশ্চেন্স গুলো নিয়েছি, 15 কোয়েশ্চেন্স কোন কোন ইউনিট থেকে থাকছে। পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থেকে 5টি কোয়েশ্চেন্স, ম্যাথস ডিআই থেকে আরো 5টি 10টা। ওকে, তার মানে টোটাল হয়ে গেল 15 কোয়েশ্চেন। এই হচ্ছে আজকের কন্টেন্ট। চলো এরপর ক্লাসটা হচ্ছে আমরা শুরু করি। ফার্স্ট ম্যাথস দিয়ে শুরু করছি, তারপর মাঝে পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট থাকবে, তারপর আবার ক্যালকুলেশন, ডেটা ইন্টারপ্রিটেশন। ওকে, আর এই ডেটা ইন্টারপ্রিটেশনটি 18th জুন 2024 এর শিফট 2 থেকে রয়েছে। ওকে, চলো এরপর ক্লাস কন্টিনিউ করা যাক। দেখো কোয়েশ্চেন নাম্বার 11, অলরেডি আমরা ফার্স্ট পার্টে কোয়েশ্চেন 10টা প্র্যাকটিস করে নিয়েছি। ঠিক আছে, এইভাবে টোটাল 500 কোয়েশ্চেন্স কিন্তু কমপ্লিট হবে। টপ যেগুলো এমসিকিউজ বা যে ধরনের প্রশ্নগুলো আসবে, ঠিক আছে, সেই ধরনের প্রশ্ন এক্সপেক্টেড যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু রাখা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 11, হাউ মেনি kilograms of sugar costing 50 rupees per kg should be mixed with 30 kg sugar costing 45 rupees per kg so that the mixture is worth 48 per kg। কি বলা আছে কোয়েশ্চেন্সে? 50 কেজি 50 rupees per কেজি। ওকে, 50 rupees per কেজি, 50 rupees per কেজি দরের কত পরিমাণ সুগারের সঙ্গে 45 rupees 45 পার কেজি, যার পরিমাণ হচ্ছে 30 কেজি সুগার। এই 30 কেজি সুগার যার দাম হচ্ছে 45 rupees পার কেজি। তো এই পরিমাণ সুগারের সঙ্গে কত কেজি, এই এই কোয়ান্টিটিটা কত হবে, কত কেজি 50 টাকা দামের সুগারকে মিক্স করবে। ঠিক আছে, মিক্স করবে, এভাবে মিক্স করবে, আর ওই মিশ্রণটা যেটা হবে এটাকে 48 রুপিস পার কেজি ধরে বিক্রি করতে পারবে। ওকে, তো এই কোয়ান্টিটিটা হচ্ছে বের করতে হবে, যেটা 50 টাকা দামের যে সুগার রয়েছে এটা কত কোয়ান্টিটিতে 30 কেজি সুগারের সঙ্গে মিক্স করতে হবে, যাদের দাম রয়েছে এরকম, আর সেই সুগারকে বিক্রি করবে 48 রুপিস পার কেজি। তো দেখো এই ধরনের মিক্সচারের যে কোয়েশ্চেন গুলো, এই কোয়েশ্চেন সলভ করার জন্য মেথডস রয়েছে, এলিগেশন মেথড। ওকে, তো কিভাবে কাজ করে, ক্রস মাইনাস করবে এইভাবে। ওকে, ক্রস মাইনাস করলে কি আসে, কোয়ান্টিটি চলে আসে, কোয়ান্টিটি রেশিও, কোয়ান্টিটির রেশিও আসে। ঠিক আছে, কোয়ান্টিটির রেশিও আসে, যেমন ধরো 45 থেকে 45 আর 48 এর মাইনাস করলে কত হবে, 3। আর 50 আর এদিকে রয়েছে 48, তার মানে এখান থেকে মাইনাস করলে কত আসবে, 2। ওকে, তার মানে রেশিও চলে এলো কোয়ান্টিটি, কার কোয়ান্টিটি, 50 টাকা দরের যত পরিমাণ সুগার রয়েছে মানে চিনি রয়েছে, আর 45 দরের যত পরিমাণ চিনি রয়েছে, 50 50 টাকা দরের যত কেজি চিনি আছে আর 45 টাকা দামের যত কেজি চিনি আছে, এর হচ্ছে এটা রেশিও এলো, কোয়ান্টিটির রেশিও এই এলিগেশন মেথডে চলে আসে। তাহলে দেখো এই যে 45 টাকা দামের যে চিনি, এটা রয়েছে 2 রেশিওতে। ঠিক আছে, 2 রেশিওতে আছে। ঠিক আছে, এই যে 2 রেশিও, এটা 45 টাকা দামের পার কেজি চিনির দাম হচ্ছে 45 টাকা, যার হচ্ছে পরিমাণ কত কোয়ান্টিটিতে 2 রেশিও, তাহলে এই 2 রেশিওর ভ্যালু দেওয়া আছে, এটা কত ছিল না, 30 কেজি ছিল। 30 কেজি, এক রেশিওর ভ্যালু বের করে নিতে পারবে এখান থেকে, কত আসবে 30 ডিভাইডেড বাই 2, তার মানে চলে আসছে 15। এক রেশিওর ভ্যালু চলে এলো 15, বের করতে হবে কত, 50 টাকা দরের কত পরিমাণ চিনির সঙ্গে মিক্স করেছে। তো 50 টাকা দরের কত চিনির আছে রেশিওতে, না 3 রেশিওতে আছে, তাহলে 3 রেশিওর ভ্যালু বের করে নাও। 3 রেশিওর ভ্যালু কি হবে, 1 রেশিওর ভ্যালু জানো 15, 3 রেশিওর ভ্যালু মাল্টিপ্লাই করে দাও, তার মানে 45 কেজি চিনি হচ্ছে মিক্স করেছে। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, এইভাবে মিক্সচারের কোয়েশ্চেন গুলো সলভ করবে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসছে। চলো এরপর নেক্সট প্রশ্নে আসছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 12, বলা হয়েছে ইফ এ ম্যান ইনভেস্টেড 20,000 in some shares in the ratio
2:3:5 which pay dividends of 10%, 30% and 20% respectively. তাহলে টোটাল কত পরিমাণ রয়েছে টাকার পরিমাণ হচ্ছে এখানে 20,000, আর এটাকে শেয়ারে ইনভেস্ট করেছে কিরকম, তিনটে শেয়ার আছে, 2:3, 3:, আর 5:, 3 ভাগে ভাগ করে শেয়ার করেছিল, ঠিক আছে, শেয়ার ইনভেস্ট করেছিল। এখন প্রত্যেকটা থেকে ডিভাইডেন্স হচ্ছে কত, লাভ হচ্ছে কত, এর উপরে 10% লাভ হচ্ছে, এর উপরে হচ্ছে 30%, আর 5:তে যা ইনভেস্ট করেছিল তার উপরে 20% লাভ পেয়েছে। ওকে, এখন বলেছে অন দ্য ইনভেস্টমেন্ট ইন দ্যাট ইয়ার, ওটা তো আগেই বলেছে, যাই হোক, ফাইন্ড করতে হবে কি, ফাইন্ড দ্য টোটাল ডিভাইডেন্স, তাহলে এখান থেকে টোটাল কতটা ডিভাইডেন্স হচ্ছে এসেছে এটা হচ্ছে বের করতে হবে। ওকে, তাহলে টোটাল দেখো, এই যে টোটাল রেশিও কত হচ্ছে, টোটাল তো 20,000 রয়েছে, এই 20,000 কে টোটাল যদি আমরা রেশিও গুলো যা যা ইনভেস্টমেন্ট রয়েছে তার দেখি, তাহলে টোটাল কত রেশিও পাচ্ছি আমরা, এখানে হয়ে যাচ্ছে আমাদের 8 আর 2 10, টোটাল 10 রেশিও রয়েছে, তাহলে এই 10 রেশিওর ভ্যালুই তো হচ্ছে কত, 20,000। 1 রেশিওর ভ্যালু কত, একটা জিরো জাস্ট কেটে যাবে, তাহলে 2,000 আসছে, 2,000 হচ্ছে 1 রেশিওর ভ্যালু। তাহলে 2 রেশিওতে ইনভেস্ট করেছে, টোটাল কত, তার মানে 1 রেশিওর ভ্যালু আছে 2,000, তাহলে 2 রেশিওর ভ্যালু কত, 4,000, তার মানে ফার্স্ট পার্টে 4,000 টাকা ইনভেস্ট করেছে, নিয়ে আছে, তারপর আছে থার্ড রেশিও, 3 রেশিও আছে তারপরের যে শেয়ার, তাহলে 3 মাল্টিপ্লাই করে দাও 2,000, চলে আসছে হচ্ছে 6,000, তাই না। এরপর 5 রেশিও রয়েছে, তাহলে 5 রেশিও তার মানে 5 গুণিত 2, 2,000, চলে আসছে 10,000, ঠিক আছে, 10,000। এরপরে এই যে ইনভেস্টমেন্ট গুলো আছে এর উপরে লাভ কত করে হচ্ছে, প্রথমবারে হচ্ছে 10%, ঠিক আছে, 10% মানে নিচে আসবে 100, আর কার উপরে 10% হয়েছে, 2 রেশিওর উপরে, 2 রেশিও টোটাল ভ্যালু কত, 4,000, 4,000 বের করে নাও যে কত হচ্ছে, 400 টাকা হয়েছে, ঠিক আছে। এখান থেকে কত ডিভাইডেন্স মানে লাভ কত পেয়েছে, 400 টাকা। নেক্সট পার্টে যেটা 6,000 ইনভেস্টমেন্ট রয়েছে সেখানে লাভ পাচ্ছে 30%, তাহলে 30%-এর ভ্যালু কত হবে, দুটো জিরো ক্যান্সেল করে দাও, কত আসছে, 6 × 3 = 18, তার মানে 1800। আর যেখানে 10,000 ইনভেস্টমেন্ট আছে, 5 রেশিওতে 10,000 রয়েছে টোটাল, তার মানে এটাতে 20% হচ্ছে লাভ আসছে, তাহলে টোটাল কত হচ্ছে, দুটো জিরো ক্যান্সেল করে দাও, তাহলে এখানে হচ্ছে 2,000 আবার। ওকে, এখন তাহলে টোটাল কত লাভ হলো প্রত্যেকটা থেকে, দেখো 2,000, এখানে 1800, এখান থেকে 200 নিয়ে নিলে এটা 2,000 হয়ে যাবে, তাহলে 2 2 4,000, আর 200 এখানে বেঁচে ছিল, তার মানে 4200 টোটাল লাভ পাচ্ছে যদি এইভাবে সে ডিভাইডেড করে শেয়ারে ইনভেস্ট করে, তাহলে টোটাল কত, 4200 টাকার লাভ আসবে তার, ঠিক আছে। এইভাবে এই প্রশ্নটি সলভ করতে হতো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 13, আশা করছি বুঝতে পেরেছো। দেখো কোয়েশ্চেন নাম্বার 13 বলা হয়েছে the average of 5 consecutive odd numbers in decreasing order is 95। এই প্রশ্নগুলো খুব সহজে সলভ হয়, ঠিক আছে, কিভাবে, তার রাইট অ্যাপ্রোচ কি। এখানে দেখো বলেছে 5টি কনজিকিউটিভ নাম্বার, 5টি কনজিকিউটিভ নাম্বার মানে কি, অবশ্যই পর পর সংখ্যাগুলোকে বলছে, তাই না। এখন তাহলে অড নাম্বার বলে দিয়েছে, 5টি কনজিকিউটিভ নাম্বার কিন্তু সেগুলো অড, অড আর ইভেন মানে কি, অড মানে হচ্ছে যেগুলো টু পার্টে ডিভাইড হবে না প্রপারলি, সেগুলোকে অড বলা হচ্ছে, ইভেন মানে যেগুলো টু পার্টে প্রপারলি ডিভাইড হয়ে যায়, ঠিক আছে, সেগুলো কিন্তু ডিক্রিজিং অর্ডারে রয়েছে, আর তাদের অ্যাভারেজ হচ্ছে কত, 95। তাহলে ডিক্রিজিং অর্ডার মানে কি, ডিক্রিজিং অর্ডার মানে হচ্ছে লার্জেস্ট নাম্বার টু স্মলেস্ট, টু স্মলেস্ট, ওকে, লার্জেস্ট টু স্মলেস্ট অ্যাকচুয়ালি। তাহলে ফার্স্ট নাম্বারটা বড় হবে, তারপরে আবার গিয়ে তারপরের সেকেন্ড অর্ডারে যেটা রয়েছে, ঠিক আছে, এইভাবে 5টা নাম্বার রয়েছে যেগুলো পরপর সংখ্যা, আবার অবশ্যই কিন্তু এগুলো অড, ঠিক আছে। তাহলে দেখো এরকম যখন কনজিকিউটিভ নাম্বারের কথা বলবে আর তাদের অ্যাভারেজ দিয়ে রাখবে, তখন অ্যাভারেজ অলওয়েজ কি হয়, মিডিল নাম্বার হবে, ঠিক আছে। যখন এই পরপর সংখ্যা থাকবে এই ধরনের, তখন অ্যাভারেজ কি হয়, মিডিল নাম্বার, তার মানে কি মিডিলে রয়েছে 95, তাহলে একটা অড নাম্বার পেয়ে গেছো, তাহলে যেহেতু কনজিকিউটিভ সেজন্য তারপরের সংখ্যা এদিকের সংখ্যা এগুলো বের করে নিতে পারবে, তাই না। তাহলে 95 এর এদিকে
এদিকে আমরা লার্জেস্ট নাম্বার গুলো লিখবো, এদিকে স্মলেস্ট করে করে যাও। ওকে, তাহলে এদিকে কি হবে, লার্জেস্ট নাম্বার 97 হবে, অড রয়েছে ডেফিনেটলি। তারপর 99 এদিকে রয়েছে, আর এদিকে হবে কত, 93, আর এদিকে হবে 91। কারণ অড নাম্বার গুলো নিলাম, পর পর অড নাম্বার গুলো নিলাম, ঠিক আছে। এভাবে চলে এলো। কোয়েশ্চেনে কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য ফোর্থ নাম্বার ইন দ্য ডিক্রিজিং অর্ডার। তাহলে এই যে ডিক্রিজিং অর্ডারটা হলো, এর ফোর্থ নাম্বার কোনটি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এই তো ফোর্থ নাম্বার 93। অ্যান্সার উইল বি অপশন নাম্বার 4। ওকে, এভাবে এটা সলভ করতে হতো খুব সহজে, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, রাইট অ্যাপ্রোচ প্রয়োজন। ওকে, চলো এরপর কোয়েশ্চেন নাম্বার 14 দেখো। কোয়েশ্চেন নাম্বার 14 এ বলেছে, ইফ numerator of a fraction is increased by 25 percentage and the denominator is decreased by 15 percentage। তাহলে একটি ফ্র্যাকশন রয়েছে, আমি মেনে নিলাম, ধরে নিলাম অরিজিনাল ফ্র্যাকশন, অরিজিনাল যে ফ্র্যাকশন এটা রয়েছে সাপোজ x/y, কারণ এটা তো জানা নেই। আর এখান থেকে দেখো, নিউমারেটর বলা হয় ওপরের সংখ্যা, ঠিক আছে, আর ডিনোমিনেটর বলা হয় নিচের সংখ্যাকে ফ্র্যাকশনের। ওকে, এটা তো সবারই জানা। তাহলে এখানে কি বলেছে, নিউমারেটর কত ইনক্রিজ করছে, 25%। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 25% ইনক্রিজ। যখন এই পার্সেন্টেজে কখনো ইনক্রিজ বলে তখন আমরা 100 প্লাস যত পার্সেন্টেজ বলে তা লিখি, তাই না। তাহলে একবারে চলে আসে, তখন এত পার্সেন্টেজ, তার মানে হচ্ছে এই নাম্বারটি নিজে নিজে 100% ছিল, তাহলে 25% বাড়ছে মানে কি 125% হয়ে যাচ্ছে বেড়ে, তাই না। এটাই তো কনসেপ্ট। এরপর ডিনোমিনেটর কি হচ্ছে, 15% ডিক্রিজ হচ্ছে, ডিনোমিনেটর 15% ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ। ওকে, তার মানে 100 নিজে নিজে নাম্বারটা যদি থাকে তাহলে 15 কমে যাচ্ছে, তার মানে কত দাঁড়ালো, 85% হয়ে যাচ্ছে, তার মানে এই নাম্বারটি। ওকে, দিয়ে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরে কি বলেছে, দ্য ফ্র্যাকশন বিকামস, কমে যাওয়া বেড়ে যাওয়া এগুলো হচ্ছে, তখন অরিজিনাল ফ্র্যাকশনটি কিন্তু এই এখন পর্যায়ে দাঁড়িয়েছে, 15/17 এ দাঁড়িয়েছে। x/y অরিজিনাল ছিল, কিন্তু 15% নিউমারেটর বেড়েছে, আর 25% নিউমারেটর বেড়েছে, আর ডিনোমিনেটর 15% কমেছে। এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরে ফ্র্যাকশনটি যা হয়েছে এখন দাঁড়িয়েছে 15/17। ওকে, তাহলে বলতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য অরিজিনাল ফ্র্যাকশন। অরিজিনাল ফ্র্যাকশনটি কি হবে, x/y ধরে নিয়েছি আমরা, বের করবো চলো। তো কিভাবে করবে, দেখো আগে তো এক্স ছিল নিউমারেটর, কিন্তু এখন 125 হয়ে গেছে, তাহলে 125% বের করে নিতে হবে এর, ঠিক আছে, এইভাবে হয়ে গেল। এরপরে এদিকে ওয়াই যে ডিনোমিনেটর, এ হচ্ছে কমেছে 15%, তার মানে এর 85% বের করে নিতে হবে, তাহলেই তো সেই পরিমাণটা দাঁড়াচ্ছে। ওকে, তখন এটা গিয়ে সমান সমান হচ্ছে কত, 15/17 এর। এটা প্রপারলি সলভ করো, তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো সেম প্লেসে যেহেতু এখানে রয়েছে 100 এই 100 ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এখন এদিকে দাঁড়াচ্ছে 125x, আর এদিকে রয়েছে 85y ইকুয়ালস টু 15/17। ওকে, এটাও তুমি একবার ক্যান্সেল করে নিতে পারবে 5 দিয়ে, ঠিক আছে। 5 দিয়ে যদি ক্যান্সেল করো 125 হয়ে যাবে হচ্ছে 25, 5 এ 125, এটা 5 দিয়ে যদি ক্যান্সেল করো তাহলে আসবে হচ্ছে তোমার 17। ওকে, 17 এল। তাহলে দেখো এই ইকুয়ালস টু যদি থাকে তাহলে এই পাশাপাশি কিন্তু ক্যান্সেল করা যায়, এই 17 রয়েছে, এই 70 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো, 25x, আর এদিকে রয়েছে y থাকলো, আর এদিকে 15 রয়েছে, আর এদিকে কিছু নেই মানে 1 আছে নিশ্চয়ই। এখন দেখো 5 দিয়ে আবার এটাও ক্যান্সেল করতে পারো, 5 3 15, 5 5 25। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, 5x ডিভাইডেড বাই y ইকুয়ালস টু 3/1। ঠিক আছে, এটাকে কিভাবে সিম্পলিফাই করবে, ক্রস মাল্টিপ্লাই করো, ঠিক আছে, এইভাবে ক্রস মাল্টিপ্লাই করো। তাহলে 5x আর এদিকে আছে 1, তার মানে কি এটা হয়ে যাবে 5x ইকুয়ালস টু 3y, এটা দাঁড়ালো। তাহলে দেখো x/y যখন বলবে এটাকে, তখন x এর পাশে রয়েছে 3 আর y এর পাশে রয়েছে 5, তার মানে x এর ভ্যালু কি আসবে, x এর ভ্যালু চলে আসবে 3, আর y এর ভ্যালু রয়েছে 5, যার পাশে সমান থাকে সেটা দিয়ে বলতে হবে, এটা হচ্ছে কারেক্ট। 3/5 হচ্ছে অরিজিনাল ফ্র্যাকশন। বোঝা গেছে, এইভাবে সলভ করতে হতো। আশা করছি ক্লিয়ার হয়েছে সবার। চলো কোয়েশ্চেন নাম্বার 15 দেখো। দেখো কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে, ইন হুইচ ইয়ার, in which years will a sum of money
triple itself at 25% per annum simple interest। যদি 25% করে সিম্পল ইন্টারেস্ট দেওয়া হয় পার অ্যানাম বেসিসে, তাহলে একটি নির্দিষ্ট পরিমাণের প্রিন্সিপাল অ্যামাউন্ট কত বছর পরে গিয়ে 3 টাইমস হবে। ট্রিপল মানে কি 3 টাইমস হবে। কিভাবে বের করবে দেখো, আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল অ্যামাউন্ট তো আমার এখানে দেওয়া নেই, নির্দিষ্ট পরিমাণের বলেছে, আমি ধরে নিচ্ছি এক্স। ওকে, তাহলে অ্যামাউন্টে গিয়ে কি হবে, সুদে আসলে গিয়ে ট্রিপল হবে, ট্রিপল তার মানে কি 3x হবে, তাই না, 3x হবে। তাহলে এখান থেকে কত সিম্পল ইন্টারেস্ট পাচ্ছ, অ্যামাউন্ট যদি জানা থাকে আর প্রিন্সিপাল যদি জানা থাকে, মাইনাস করে দিলেই কি চলে আসে, চলে আসে হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। এগুলো কেন নিলাম, তার কারণ হচ্ছে টাইম যখন বের করবে, টাইমের ফর্মুলা কি হয়, SI মাল্টিপ্লাই উইথ 100, আর নিচে বাকি দুটো প্যারামিটার কি কি, প্রিন্সিপাল মাল্টিপ্লাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট গিভেন রয়েছে, কত আর রয়েছে গিভেন, 25%। ওকে, এগুলো বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। SI কত পাচ্ছ, 2x, মাল্টিপ্লাই রয়েছে 100 ফর্মুলা অ্যাকর্ডিংলি, আর প্রিন্সিপাল x ধরেছো, আর রেট অফ ইন্টারেস্ট 25 পাচ্ছ। ক্যান্সেল হয়ে গেল এক্স এক্স, আর এদিকে 25 4 100, তার মানে 4 2 8। 8 ইয়ার্স আফটার নির্দিষ্ট পরিমাণের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা ট্রিপল টাইম হয়ে যাবে। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। চলো, এরপর আমরা 5টা কোয়েশ্চেন্স কমপ্লিট করেছি ম্যাথসের, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের বেসিক্যালি। এরপর আমরা চলে আসছি পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, যেমন আমি প্রথমে বলে দিয়েছি কন্টেন্ট যে কি কি আজকে রয়েছে কোয়েশ্চেন। চলো, কোয়েশ্চেন নাম্বার 16, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টের ফার্স্ট কোয়েশ্চেন। দেখো কি বলা হয়েছে, হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ দ্য 18th গ্রুপস অফ 20 সামিট, G20 যাকে বলে, 2023 যে G20 সামিট হয়েছে, এর হোস্ট কান্ট্রি কে ছিল। 4টি অপশন রয়েছে, হংকং, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, ইন্ডিয়া ছিল হোস্ট কান্ট্রি। ওকে, এরপর যেটা হবে 2024-এ, এখনো ডেট অ্যানাউন্স হয়নি, এটা হবে 19th G20 সামিট। ওকে, আর এটা হবে কোথায়, ব্রাজিলে। এই ইনফরমেশনটাও একটু মনে রেখে নিও, ঠিক আছে। 2024-এ যে G20 সামিট হবে 19th নাম্বার, আর এটা ব্রাজিলে হবে। অপশন নাম্বার 2 কারেক্ট। দেখো, the 18th G20 summit has been held in New Delhi, India on 9 and 10th September 2023. The theme is Vasudeva Kutumbaram, one earth, one family, one future, এরকম থিম ছিল। ওকে, এরপর দেখো আরেকটা জেনুইন ইনফরমেশন মনে রাখো, খুবই প্রয়োজন এটাও মনে রাখা, যখন আমরা G20 পড়ছি তখন এটা মনে রাখাটা প্রয়োজন। The first G20 summit was held in Washington DC, ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসিতে ফার্স্ট যে G20 সেটা কিন্তু সাবমিট হয়। ওকে, নভেম্বরে হয়েছিল 14-15-তে 2008 সালে, আন্ডার দ্য লিডারশিপ দেন হচ্ছে ইউএস প্রেসিডেন্টের তত্ত্বাবধানে কিন্তু এটা হয়েছিল ফার্স্ট সাবমিট। ওকে, চলো এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17-এ বলা হয়েছে, হাউ মেনি মিশনস আর দেয়ার আন্ডার দ্য ক্লাইমেট অ্যাকশন প্ল্যান অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান রয়েছে, ঠিক আছে, এর আন্ডারে কতগুলো টোটাল মিশন রয়েছে, এর আন্ডারে টোটাল 8টি মিশন রয়েছে। অপশন নাম্বার 2 এগেন কারেক্ট অ্যান্সার আমাদের হচ্ছে। তাহলে কি কি রয়েছে চলো একবার দেখে নিই এক্সপ্লেনেশনে। ওকে, এ হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চড ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, NAPCC এর ফুল ফর্মও কখনো বলতে পারে, ঠিক আছে, on 13th June 2008, outline 8 ন্যাশনাল মিশন অন ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জকে কমবেট করার জন্য, ঠিক আছে, মিনিমাইজ করার জন্য কি না 8টি মিশন এইভাবে NAPCC লঞ্চ করেছে 2008 সাল। ওকে, কি কি রয়েছে, ন্যাশনাল সোলার মিশন, ন্যাশনাল মিশন ফর এনহ্যান্সড এনার্জি এফিসিয়েন্সি, ন্যাশনাল মিশনস অন সাস্টেনেবল হ্যাবিট, ন্যাশনাল ওয়াটার মিশন, ন্যাশনাল মিশন ফর সাস্টেইনিং দ্য হিমালয়ান ইকোসিস্টেম, ন্যাশনাল মিশন ফর এ গ্রিন ইন্ডিয়া, ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার,
ন্যাশনাল মিশন অন স্ট্র্যাটেজিক নলেজ ফর ক্লাইমেট চেঞ্জ, এগুলো হচ্ছে টোটাল 8টি। এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক রকম ভাবে হয়। নিচের বলবে কোন কোনগুলো ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জের মিশন হিসাবে রয়েছে, এরকম 5টা দিয়ে দেবে, তার মধ্যে বলতে হবে, ভালো করে মনে রাখবে এগুলো, ঠিক আছে? এইভাবে কোডেড বেসড কোয়েশ্চেনও কিন্তু এখান থেকে হয়েছে। চলো এরপর আসি কোয়েশ্চেন নাম্বার নেক্সট 18। হুইচ অফ দ্য ফলোইং আর অল্টারনেট সোর্স অফ এনার্জি? এই যে চারটে রয়েছে এর মধ্যে অল্টারনেট সোর্স অফ এনার্জি কোনটা বলতে হবে। ফসিল ফুয়েলস, ফসিল ফুয়েলস কি অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি? অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি মানে যেখানে ফসিল ফুয়েলস এর ইউজই হবে না, যেমন কোল, ন্যাচারাল গ্যাস, এই ধরনের কোনো এগুলো ইউজ আসবে না, ঠিক আছে? যেগুলো ইকো ফ্রেন্ডলি হবে সেগুলো অ্যাকচুয়ালি কি অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি। ওকে, মানে যেগুলো তো ব্যবহার হচ্ছে সেগুলোকে কেন অল্টারনেটিভ বলবো, ঠিক আছে? সেগুলো তো চলছে। তার অল্টারনেটিভ কি হবে, সেটা হচ্ছে কি আমাদের উইন্ডো হবে, সোলারও হবে। সেই জন্য অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যেখানে বি এন্ড সি দুটোকেই বলা হচ্ছে। ওকে, তো দেখো অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি কাকে বলে। অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি ইজ এনি এনার্জি সোর্স দ্যাট does not use fossil fuels লাইক কোল, গ্যাসোলিন, ন্যাচারাল গ্যাস, এই সবগুলো ইউজ করছে না, সেই বাকি সবগুলো কি বলে অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি বলে। ওকে, নেক্সট দেখো অল্টারনেটিভ এনার্জির সোর্সেস কি কি। অল্টারনেটিভ এনার্জি রেফার্স টু এনার্জি সোর্সেস আদার দেন ফসিল ফুয়েলস। আদার দেন ফসিল ফুয়েলস যেগুলো হবে সবগুলোই কি আসবে অল্টারনেটিভ সোর্স অফ এনার্জির মধ্যে আসবে। আর এগুলো সবগুলোই অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি যতগুলো রয়েছে সেগুলো কিন্তু রিনিউয়েবল এনার্জি হয়, ঠিক আছে? ইনক্লুডস অল রিনিউয়েবল এনার্জি, সেগুলো সবগুলোই আসবে অল্টারনেটিভ সোর্স অফ এনার্জির মধ্যে। সেই জন্যই উইন্ড অ্যান্ড সোলার এনার্জি এটা অ্যান্সার হলো। আবার কি এখানে নিউক্লিয়ার এনার্জি সোর্সেও অল্টারনেটিভ সোর্স অফ এনার্জিতে আসছে, কারণ এটাতেও কি না ওই বাকি যেগুলো আছে ন্যাচারাল গ্যাস, তারপরে কোল, গ্যাসোলিন, এগুলোর থেকে বেশি এক তো পটেনশিয়ালিটিও রয়েছে, তার সাথে সাথে এগুলো ইকো ফ্রেন্ডলিও হয়। ওকে, বাট যদি নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রে ব্লাস্ট হয়ে যায়, ঠিক আছে, রিয়েক্টর, তাহলে কিন্তু সেটা মারাত্মক রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে এনভায়রনমেন্টে ছড়িয়ে যাবে, যেটা কিন্তু ক্ষতিকরও হয়। এরপর দেখো রিনিউয়েবল সোর্স অফ এনার্জি এখানে বলা হয়েছে, রিনিউয়েবল সোর্স অফ এনার্জি কামস ফ্রম ন্যাচারাল sources that are already being used are solar, wind, geothermal, hydroelectric, টাইডাল, বায়োমাস, হাইড্রোজেন, এগুলো সবগুলো হচ্ছে রিনিউয়েবল। আর এগুলো সবগুলো আসবে অল্টারনেটিভ সোর্স অফ এনার্জির মধ্যে, ঠিক আছে? দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 বলা হয়েছে দ্য নিউক্লিয়ার ডিজাস্টার অফ চার্নোবিল ওয়াজ অকার্ড ইন হুইচ কান্ট্রি? কোন কান্ট্রিতে চার্নোবিল এই দুর্যোগ হয়েছিল, ঠিক আছে? ম্যানমেড নিশ্চয়ই ডিজাস্টার এটা, নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর সেটা কিন্তু ব্লাস্ট হয়ে গিয়েছিল, ঠিক আছে? তার ফলে রেডিও অ্যাক্টিভিটি ওটা এনভায়রনমেন্টে ছড়িয়ে গিয়েছিল, এটা তো ক্ষতিকারক। তাহলে এটা কোথায় রয়েছে, কোথায় এই ঘটনাটা হয়েছিল? এটা হচ্ছে ইউক্রেনে। ওকে, ইউক্রেনে এই ঘটনাটি ঘটেছিল, চার্নোবিল অ্যাকচুয়ালি ইউক্রেনে রয়েছে। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। দেখো এক্সপ্লেনেশন, the nuclear disaster of Chernobyl was occurred in Ukraine on 26th April 1986. The nuclear reactor Unit 6, মানে যেখানে ব্লাস্টটা হয়েছিল ইউনিট 6 ছিল, was destroyed due to a sudden outburst of power in the reactor. রিয়েক্টরের মধ্যে হঠাৎ করে খুব বেশি পরিমাণে পাওয়ার আসার ফলে এটা কিন্তু ব্লাস্ট হয়ে গিয়েছিল। It leads to a spread of large amount of radioactivity materials in the environment that highly impacted environment. Okay, এই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 19। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 20। কোয়েশ্চেন নাম্বার 20 তে বলা হয়েছে হাউ মাচ ইনস্টলড সোলার পাওয়ার ক্যাপাসিটি ডাজ ইন্ডিয়া এম টু অ্যাচিভ বাই 2030? 2030 এর মধ্যে সোলার পাওয়ারের কতটা ক্যাপাসিটি জেনারেট করবে বা ইনস্টল করবে আমাদের কান্ট্রি ইন্ডিয়া? ওকে, তো এর কারেক্ট অ্যান্সার হবে 280 গিগাওয়াট। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার, এটাই এম রয়েছে। এরপর চলে আসছি আমরা নেক্সট পার্টে, ডেটা ইন্টারপ্রিটেশন। তাহলে ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য আগে আমাদেরকে কি করতে হবে, এই ডাইরেকশন পড়তে হবে, কারণ ডাইরেকশনে আমাদের অনেক সময় তথ্য থাকে, ঠিক আছে, ইনফরমেশন থাকে যেগুলো আমাদের সলভ করার জন্য প্রয়োজন হতে পারে। তাহলে সেই জন্য সব থেকে আগে কি করবে, ডাইরেকশন ভালো করে মন দিয়ে পড়বে, কেয়ারফুলি রিড করবে, বুঝবে, তারপর টেবিল দেখবে, ঠিক আছে? এখানে পড়লেও বোঝা যায় কি রয়েছে টেবিলে, তারপর টেবিল থেকে ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, তারপর প্রশ্নে যাবে। ওকে, দেখো বলেছে the following table 1 shows percentage distribution of patients of various ডিজিজেস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে টেবিল 1 কি শো করছে, ভেরিয়াস ডিজিজ শো করছে ওয়ার্ল্ড বেসিসে, গোটা ওয়ার্ল্ড ওয়াইড। ওকে,
ডিজিজ শো করছে, তাদের কিনা পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশনকে শো করছে টেবিল 1, বোঝা গেছে। এরপর বলেছে টেবিল 2 শোজ দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ অল দ্য পেশেন্টস অ্যান্ড কিডনি পেশেন্ট ইন ভেরিয়াস কন্টিনেন্টস, namely Europe, Australia, South America, Africa, North America and Asia in the year 2023। টেবিল 2 তে কি দেখাচ্ছে, 2023-এ এই যে কান্ট্রি গুলো মেনশন আছে, ইউরোপ, অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকা, আফ্রিকা, নর্থ আমেরিকা, এশিয়া, এগুলোর অল পেশেন্টস এর পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন গিভেন আছে বলেছে, আর পার্টিকুলারলি কিডনি পেশেন্টস এর কি আছে, পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে। ক্লিয়ার এই অবধি? এরপর দেখো বলেছে টোটাল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য ইয়ার 2023 ইজ 800 crores। ওকে, কি রয়েছে, টোটাল পপুলেশন ওয়ার্ল্ড এর কত রয়েছে বলেছে, টোটাল পপুলেশন বলে দিয়েছে কত, এটা রয়েছে 800 ক্রোর, 800 কোটি। এন্ড বলেছে 10% অফ দেম, এই টোটালের মধ্যে 10%, এই টোটালের মধ্যে 10% আর পেশেন্ট। টোটাল 800 কোটি মানুষ রয়েছে, কিন্তু 10%-এর কি আছে না, এরা পেশেন্টস হচ্ছে, ঠিক আছে, রোগী হচ্ছে। তাহলে তাহলে 10% কত, 10% বের করে নাও, পেশেন্টের সংখ্যা বের করে নাও, কারণ এই টেবিলে তো শুধু পেশেন্টই রয়েছে, তাই না? তাহলে পেশেন্ট বের করে নাও, 10% কত হচ্ছে, একটা জিরো ক্যান্সেল, এখান থেকে একটা জিরো ক্যান্সেল, 80 ক্রোর্স হচ্ছে পেশেন্ট, বোঝা গেল? এটা তো আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিলাম। এরপর বলেছে অ্যান্সার দাও যা প্রশ্ন বলা হয়েছে, এই জন্য কেয়ারফুলি ডাইরেকশন পড়তে হয় ডেটা ইন্টারপ্রিটেশনে, বোঝা গেছে? চলো এরপর ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন্স এর আমরা অ্যান্সার গুলো করি, সলভ। দেখো প্রশ্নে কি বলেছে, if the number of kidney patient in South America decrease by 25%, যদি সাউথ আমেরিকাতে 25% কিডনি পেশেন্ট কমে, দেন তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ কিডনি পেশেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কিডনি পেশেন্ট ওয়ার্ল্ডে যত রয়েছে, সেই ওয়ার্ল্ডের কিডনি পেশেন্ট থেকে কতটা পার্সেন্টেজে কমবে যদি সাউথ আমেরিকাতে 25% কমে। ওকে, তাহলে সাউথ আমেরিকা থেকে এখন কত রয়েছে, 40%। তাহলে আগের স্লাইডে আমরা বের করেছি টোটাল টোটাল পেশেন্ট, টোটাল পেশেন্ট কত রয়েছে, টোটাল পেশেন্ট হচ্ছে 80 ক্রোর। ওকে, এখন টোটাল কিডনি পেশেন্ট কত হচ্ছে ওয়ার্ল্ডে, টোটাল কিডনি পেশেন্ট ইন ইন ওয়ার্ল্ড। ওকে, ওয়ার্ল্ডে টোটাল কিডনি পেশেন্ট কত দেখতে পাচ্ছ টেবিলে দেওয়া রয়েছে 30%। তাহলে 80 ক্রোরের 30% বের করো। ওকে, 30% বের করো, দেখো দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, তার মানে 24 ক্রোর, 24 ক্রোর। এই টোটাল কিডনি পেশেন্টের মধ্যে সাউথ আমেরিকাতে কত রয়েছে, 40%। তাহলে সাউথ আমেরিকাতে কিডনি পেশেন্ট কত বের করো, কত হবে, 24 এর 40%, 24 এর 40%, একটা জিরো ক্যান্সেল, 24 4 96, নিচে 10 আছে, তার মানে 9.6 সাউথ আমেরিকাতে রয়েছে কিডনি পেশেন্ট। কিন্তু কি বলেছে, 25% কমেছে, 25% কমাও, তাহলে 25% বের করো, এই 9.6 এর কত, 9.6 এর 25% মানে কত, এটা বের করো, নিচে 10 দিয়ে দিলাম, পয়েন্ট তুলে দিলাম, ঠিক আছে। 25 4 100 হয়, 4 24 96 হয়, কত কমেছে টোটাল, 2.44 ক্রোর হচ্ছে কি কমেছে। ওকে, তাহলে এই যে পরিমাণটা কমলো, তাহলে টোটাল কিডনি পেশেন্ট তো গোটা ওয়ার্ল্ডে 24 ক্রোর, এখানে কত গিয়ে কমলো, তাহলে এটাই পার্সেন্টেজ রিকোয়ার্ড বের করো, কত কমলো এটাকে বলতে হবে, সেটাই তো, এতটা পরিমাণ কমেছে, তাহলে এটা কত পার্সেন্টেজে কমেছে এটাই তো বের করতে হবে। কার মধ্যে, আউট অফ 24 ক্রোরস এর মধ্যে পার্সেন্টেজে কনভার্ট করো, 100 মাল্টিপ্লাই, সেই জন্য পয়েন্ট তুলে দাও, নিচে তাহলে 10 মাল্টিপ্লাই করতে হবে, 24 24 ক্যান্সেল, আর 10 10 100, অ্যান্সার অপশন নাম্বার 10, 10%, তার মানে গোটা ওয়ার্ল্ডে কিডনি পেশেন্ট কমবে যদি সাউথ আমেরিকাতে 25% ডিক্রিজ হয়। ওকে, আশা করছি এরপর ক্লিয়ার হয়েছে। এরপর চলে আসছি নেক্সট প্রশ্ন, দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে এখানে, if the number of patients increase by 10% every year in Europe, বলেছে যদি ইউরোপে প্রতি বছর 10% করে পেশেন্ট বৃদ্ধি পায়,
then what is the difference between the number of patient in Europe after 2 years and the number of kidney patients in South America 2023? 2023-এ কিডনি পেশেন্ট যত রয়েছে, 2023-এ সাউথ আমেরিকাতে কিডনি পেশেন্টের পরিমাণ কত বের করেছি আমরা আগের স্লাইডে? 24 কোটি, তাই না? তো 40% কত বের করেছি? 24, সরি কিডনি পেশেন্ট বলেছে না, তো আগের স্লাইডে একবার দেখে 24 তো গোটা ওয়ার্ল্ডে ছিল। সাউথ আমেরিকাতে কত? সাউথ আমেরিকাতে রয়েছে 9.6 ক্রোর। সাউথ আমেরিকাতে কত রয়েছে? সাউথ আমেরিকাতে রয়েছে 9.6 ক্রোর, ঠিক আছে? এটা নয়, 9.6 ক্রোর রয়েছে সাউথ আমেরিকাতে। ওকে, 9.6 এটা রয়েছে। এখন কি বের করতে হবে আমাদের? প্রতি বছর 10% করে ইউরোপে বাড়ছে, তাই না? ইনক্রিজ হচ্ছে পেশেন্ট। তাহলে টোটাল পেশেন্ট ছিল 80 ক্রোর, আর ইউরোপে কত রয়েছে? 10% রয়েছে, ঠিক আছে? 10% রয়েছে, পেশেন্টস বলেছে শুধু, কোনো স্পেসিফিক উল্লেখ নেই, তাই না? 10%, তাহলে এর 10% কত হয়? এভাবে বের করতে হতো। এই যে পরিমাণ পেশেন্ট আছে ইউরোপে, ঠিক আছে, প্রতি বছর কি হচ্ছে? 10% করে ইনক্রিজ হচ্ছে। তাহলে তাহলে 2 বছর পরে গিয়ে কত হবে সেই সংখ্যা আর কিডনি পেশেন্টের সংখ্যার ডিফারেন্স বলেছে 2023-এর সাউথ আমেরিকাতে। তাহলে ফার্স্ট ইয়ারে কি হবে? 10% বাড়বে, তার মানে 110, ঠিক আছে? এটা নিজে যদি 100% হয়, তাহলে পরের বছরে তো 10% বাড়ছে, তার মানে 110 বলতে হবে। নেক্সট ইয়ার আবার কি হচ্ছে? 110% বাড়বে, যতটা পরিমাণ হলো তার। এই জন্য দুবার এভাবে কি করলাম? গুণ করলাম। ওকে, এবারে পুরোটা ক্যান্সেল করে দেখো কত হচ্ছে। ক্যান্সেল করো, 10, 10-এ 100 হলো পুরোটা, এই একটা জিরো ক্যান্সেল হয়ে গেল। ওকে, 11 11 কত হয়? 11 11 হয়ে যাচ্ছে, আচ্ছা দুটো জিরো ক্যান্সেল হচ্ছে এখান থেকে, আর এখান থেকে দুটো জিরো ক্যান্সেল করে দিলাম। 11 11 121, আর 8 রয়েছে, 8 একে 8, 8 দুগুণে 16, 8 একে 8 আর একে 9, তার মানে টোটাল কত হচ্ছে? 968, নিচে 100 আছে, তার মানে এখানে উপরের দুটো সংখ্যার আগে প্লেস করবে পয়েন্ট। ওকে, এত প্রো। 10% করে যদি প্রতি বছর বাড়ে, তাহলে 2 বছর পর গিয়ে ইউরোপে কত দাঁড়াবে পেশেন্ট? 9.68 ক্রোর। এরপর কিডনি পেশেন্টের সংখ্যা কত? কিডনি পেশেন্টের সংখ্যা হচ্ছে 9.6 ক্রোর, তাই না? এটারই ডিফারেন্স বলেছে কত, এটাই হচ্ছে মাইনাস করলে অ্যান্সার চলে আসবে, 8 চলে আসবে, 0 0। তাহলে এত ক্রোর আসছে, তাহলে এত ক্রোর যদি আসে 0.08 ক্রোর, তার মানে এটা কত? এটা হচ্ছে, এটা আমাদের চলে আসবে হচ্ছে অ্যান্সার 8 লাখ। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট, 8 লাখ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে ইফ দ্য নাম্বার অফ হেপাটাইটিস পেশেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইনক্রিজ বাই 6% and that of heart disease increase by 22%, গোটা ওয়ার্ল্ডের বলছে যে হেপাটাইটিস, ওকে, হেপাটাইটিস কি 6% বাড়ছে, যা রয়েছে তার থেকে 6% বাড়ছে, আর হার্ট ডিজিজ 22% বাড়ছে, এটা 22% বাড়ছে, আর এটা হচ্ছে 6% বাড়ছে। Then what will be the new ratio of the number of hepatitis patient to the number of heart patient? তাহলে হেপাটাইটিস পেশেন্ট গোটা ওয়ার্ল্ডে তো আমরা জানি 80 ক্রোর আছে টোটাল পপুলেশন, সরি টোটাল পেশেন্ট 80 ক্রোর রয়েছে টোটাল পেশেন্ট। এর থেকে আগে হেপাটাইটিস পেশেন্ট লিখবো, হেপাটাইটিস পেশেন্ট কত রয়েছে? 6%, 6% রয়েছে। ওকে, কিন্তু এটা তো রয়েছে, বাট এটা কি হচ্ছে না, 6% বাড়ছে, তাই না? এটা 6% বাড়ছে, 6% বাড়ছে মানে কি 106 বলতে হবে, যত বাড়বে 100 যোগ করে বলতে হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে, এখন এর সাথে রেশিও করতে বলেছে, তার টোটাল 80 ক্রোর পেশেন্টের মধ্যে হার্ট ডিজিজ রয়েছে 22%। কত 22%? মানে 22% এটা ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে, এটা কত বাড়ছে বলেছে? 22%, তার মানে 122%। ওকে, এইভাবে এটা ক্যান্সেল করো, দেখো 100 100 নিচে নিচে রয়েছে, 100 100 ক্যান্সেল, 80 80 রয়েছে, 80 80ও ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকছে? এগুলো পড়ে থাকছে। এখন এটা আমরা ক্যান্সেল করব দুইবারে, দুইবারে ক্যান্সেল করো, 2 3 6, আর 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 2,
11 22 আর ক্যান্সেল হবে, ক্যান্সেল হবে হচ্ছে কত দিয়ে, 2 দিয়ে ক্যান্সেল করো, 2 5 10, 2 3 6, এটাকে 2 দিয়ে ক্যান্সেল করছি, 2 6 12, 2 1 2, এরপর এটা গুণ করে নিতে হবে, 3 3 9, 3 5 15, আর এদিক থেকে আসছে 11 আর 61 রয়েছে, গুণ করলে কত আসবে 671। নেক্সট প্রশ্নে বলেছে দ্য নাম্বার অফ কিডনি পেশেন্টস in Australia is approximately dash percentage of the number of patients of heart disease in the world। তাহলে অস্ট্রেলিয়াতে কিডনি পেশেন্ট যতগুলো পরিমাণে আছে তারা অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্টেজ, কার না হার্ট ডিজিজ ওয়ার্ল্ডে যত রয়েছে, তাহলে হার্ট ডিজিজ ওয়ার্ল্ডে কত আছে টোটাল, তো 80 এর মধ্যে 22% হচ্ছে হার্ট ডিজিজ, তাই না? তাহলে এটা কত আসবে, একটা জিরো ক্যান্সেল হলো, তাহলে 8 2 16, 8 2 16 আর একে 17, নিচে 10 আছে মানে এখানে পয়েন্ট এত কোটি, হার্ট ডিজিজ পেয়ে গেলাম আমরা, এটা হচ্ছে হার্ট ডিজিজ। ওকে, এরপরে বের করো গোটা ওয়ার্ল্ডে হার্ট ডিজিজ তো পেলাম, কিডনি পেশেন্ট অস্ট্রেলিয়াতে বের করো, তাহলে অস্ট্রেলিয়াতে চলে যাও, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে কিডনি পেশেন্ট রয়েছে 5%। ওকে, গোটা ওয়ার্ল্ডে 24 crore ছিল, দেখবে আগের প্রথমের স্লাইডে ফার্স্ট কোয়েশ্চেন আমরা কিন্তু ক্যালকুলেট করেছি টোটাল কিডনি পেশেন্ট কত আছে ওয়ার্ল্ডে 24 crore, আউট অফ 24 crore কত হবে অস্ট্রেলিয়াতে 5% বের করো, তাহলে 5, এটা চলে আসবে হচ্ছে 20 তে 100, 2 12 24, 2 10 20, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1.2 crore, 12 আর নিচে 10 আছে তার মানে কি 1.2 crore, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার কিডনি পেশেন্ট। এখন এই যে সংখ্যাটা এটা কত পার্সেন্ট এর বের করতে হবে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, রিকোয়ার্ড পার্সেন্টেজ কিভাবে আসবে, যে সংখ্যাকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে ওপরে লেখো, আর যার মধ্যে বলেছে তাকে নিচে লেখো, মাল্টিপ্লাই করে দাও 100 দিয়ে। ওকে, ক্যান্সেল আউট করো, দেখো সেম প্লেসে পয়েন্ট রয়েছে, পয়েন্টগুলো তুলে দাও, সেম প্লেসে যেহেতু পয়েন্ট আছে, একটা সংখ্যার আগে যেহেতু পয়েন্ট আছে, সব পয়েন্টগুলো তুলে দিলাম, ক্যান্সেল হয়ে গেল তার মানে। এখন এরপর একবার ক্যান্সেল করে নাও, 3 দিয়ে ক্যান্সেল হবে, 3 5 15, তাহলে 17 26, 3 দিয়ে ক্যান্সেল হচ্ছে না, 2 দিয়ে ক্যান্সেল করো, 2 দিয়ে হবে, 2 6 12, আর 2 8 16, 2 8 16। ওকে, এরপর আবার 2 দিয়ে করো, 2 3 6, আর 2 4 8, 2 4 8। ওকে, এটা এলো, তাহলে নেক্সট এরপর তো 100 আর 3 মাল্টিপ্লাই করলে 300, নিচে 44 রয়েছে, জাস্ট এটাকে কি করবে ভাগ করে নেবে, ঠিক আছে, ভাগ করে নিলে দেখবে অ্যান্সার আসবে এটার 6.818, এটা অ্যাপ্রক্সিমেটলি 6.82, অপশন নাম্বার 2 হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ পেশেন্টস ইন আফ্রিকা টু দ্য টোটাল নাম্বার অফ কিডনি পেশেন্টস ইন এশিয়া অ্যান্ড নর্থ আমেরিকা টুগেদার। আফ্রিকাতে টোটাল পেশেন্টস কত রয়েছে, আফ্রিকাতে দেখো টোটাল পেশেন্ট রয়েছে 25, এটা আরো সোজা হবে কিভাবে, 80 crore টোটাল পেশেন্ট, 80 crore হচ্ছে টোটাল পেশেন্ট, আউট অফ 80 crore 25% হচ্ছে আফ্রিকার আফ্রিকার পেশেন্ট, তাই না? এর সাথে আমাদের রেশিও করতে হচ্ছে কি না, কিডনি পেশেন্ট নর্থ আমেরিকা আর এশিয়ার একসাথে একসাথে টোটাল কত রয়েছে একবারে যোগ করে দাও, বেশি ক্যালকুলেশন হবে না, 35% রয়েছে, টোটাল কিডনি পেশেন্ট কত আছে 24 crore, তাহলে এর থেকে 35% বের করে নাও, কারণ দুটো দেশে মিলে তো 35% আছে কিডনি পেশেন্ট, দুটোরই তো যোগ করতে হবে, টুগেদার মানে কি যোগ করতে বলছে, এটারই তো বলেছে আমাদেরকে যে রেশিও কি, এটাই তো করে নিচ্ছি পাশাপাশি, দেখো ক্যান্সেল করতেও সুবিধা হবে, এটা ক্যান্সেল হয়ে গেল, 5 5 বারে 25, 5 7 বারে হলো, এখন এটাকে আমরা তো একবার ক্যান্সেল করো, কত দিয়ে ক্যান্সেল হবে, 8 বারে ক্যান্সেল হয়ে যাবে, 8 10 80, 8 3 24 হলো, আর এটা আসছে 50 আর এটা হচ্ছে 21, একবারে অ্যান্সার চলে এলো, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা খুবই ইজি ছিল, অত জটিল ভাবে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই নেই, খুব সহজেই যেটা হয়ে যাবে সেটা সহজেই বুঝে নাও, ঠিক আছে, আজকের মতো এখানেই। ওকে, থ্যাংক ইউ।